চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি জোগ্রেভ। দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত নানা তথ্য এবং তার পরামর্শ দেবার। আজও তার ব্যতিক্রম নয়। আজ কথা বলবো চোখে নানান জটিলতা এবং তার প্রতিকারে করণীয় বিষয়গুলো নিয়ে, এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দিন মোল্লা বাদল, যিনি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চক্ষু বিভাগ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। স্যার, সারা দেশে অসংখ্য ব্যক্তি চোখে নানা ধরনের জটিলতায় আক্রান্ত, সেটি বয়স জ্যেষ্ঠ, মাঝবয়সী কিংবা ছোট, টিনেজ, সব বয়সী ব্যক্তিরাই আক্রান্ত। তো আক্রান্তের ঝুঁকিতে এত ব্যক্তি কি কি ধরনের জটিলতা নিয়ে আপনাদের শরণাপন্ন হয়ে থাকেন? ধন্যবাদ। চক্ষু একটা বিরাট বিভাগ আমরা বলতে পারি, এবং চক্ষুতে আপনারা জানেন যে এখন সাব স্পেশালিটিও অনেক রয়েছে, 7টি সাব স্পেশালিটি রয়েছে। তার মানে ওটার ব্যাপকতা অনেক বেশি। আমাদের কাছে যে আমরা জেনারেল অপথলমোলজিস্ট হিসাবে, মানে সাধারণ চক্ষু বিশেষজ্ঞ হিসাবে আমাদের কাছে যেসব রোগীগুলি বেশি আসে সেটা বয়সভিত্তিক আসে। যেমন 40 কিংবা 50-এর উপরের যেই সব রোগীগুলি আসে সেই সব রোগীগুলি সাধারণত যে চোখে যে ছানি পড়া কিংবা আমরা যে আমাদের ভাষায় হলো ক্যাটারেক্ট, এই রোগটা নিয়ে আসে বেশি। বলে যে আমরা দেখতে কম পাই, আমরা ঝাপসা দেখি, এই ধরনের রোগী বেশি আসে। তারপরে আপনার ধরেন বয়স ভিত্তিক আরও বেশি কিছু রোগী আসে যেগুলি বলি আমরা মেকুলা, যে রেটিনাতে যে মেকুলা, যে মূল যে আমাদের যে আমরা দেখতে পাই, সেই মেকুলাতে আপনার ডিজেনারেশন, সেটা নিয়ে আসে বেশি বয়স্ক পেশেন্ট যারা। আর যারা 40-এর কাছাকাছি রুগীরা আসে সাধারণত বলে যে আমরা কাছে দেখতে পাই না, আমাদের কাছে দেখতে অসুবিধা হয়। এই রোগটার নাম হচ্ছে প্রেসবায়োপিয়া কিংবা আমরা বাংলায় চালসে বলে থাকি। আবার যদি ধরুন যে আপনার একটু এই মধ্যবয়সী, এই 30-এর কাছাকাছি কিংবা আরও কম, 10 থেকে 30 এই ধরনের রোগীরা সাধারণত আসে যে আমরা দূরের জিনিস ভালো দেখতে পাই না। তার মানে দূরদৃষ্টির সমস্যা, যেটা আমরা মায়োপিয়া বলি, কিংবা হাইপারমেট্রোপিয়া হতে পারে, সেটা দুই রকমই হতে পারে। তো যাই হোক, আর একটা ধরনের রোগী আসছে, সেটা বলতে হয় যে অ্যাম্বলায়োপিয়া রোগটা হচ্ছে যে 6 বছরের মধ্যে যদি কোনো যার চশমা লাগতো, প্রয়োজন ছিল, সে চশমা পরে নাই, কোনো কারণে এক চোখে চশমার পাওয়ার লাগতো কিন্তু সে ধরতে পারে নাই, কারণ হচ্ছে যে এই আরেক চোখে ভালো দেখতো। তো সেই সব রোগী যদি অনেক পরে যখন আসে, হঠাৎ যদি কখনো টের পায় যে এক চোখ কম দেখি, তখন আমাদের কাছে আসে। সেই রোগটা হচ্ছে, ওই চোখটাকে বলে হচ্ছে অ্যাম্বলায়োপিয়া মানে বাংলায় যদি বলি আমি, সেটা হচ্ছে যে চোখটা অলস হয়ে যায়। হ্যাঁ, তখন আসলে এটা ট্রিটমেন্ট আপনার সার্টেন এজ লিমিট পর্যন্ত এটা ট্রিটমেন্ট করলে ভালো হয়, কিন্তু 10 বছর সাধারণত পার হয়ে গেলে সেই অ্যাম্বলায়োপিয়া রোগীগুলি সাধারণত আর মানে দৃষ্টি পুরোপুরি ফিরে আসে না। তো এই ধরনের রোগীগুলি আসে। আর এমনি শীতকালে কিংবা অন্যান্য বসন্ত স্প্রিং সিজনে সিজনাল কিছু রোগ নিয়ে আসে। সেগুলি হচ্ছে আমরা বলি যে স্প্রিং ক্যাটারা কিংবা হচ্ছে এটা ভার্নাল কেরাটোকনজাংটিভাইটিস, সোজা কথায় যে বা অ্যালার্জিক কনজাংটিভাইটিস এর একটি হচ্ছে সিজনাল। আর এমনি সবসময় আসতে পারে, সেটাও অ্যালার্জিক কনজাংটিভাইটিস। এই সব রোগীগুলি আসে। আর সিজনাল আর কিছু আসে, যেমন কনজাংটিভাইটিস, সেটা ব্যাকটেরিয়াল হতে পারে অথবা ভাইরাল কনজাংটিভাইটিস হতে পারে। তো এই ধরনের রোগীগুলি আমাদের কাছে বেশি। ইভেন আপনার যে গ্লুকোমা রোগ নিয়েও আসে। গ্লুকোমা হচ্ছে যে আপনার নীরব ঘাতক চোখের, কারণ গ্লুকোমা এমন একটি রোগ, যেই রোগে মানে প্রেশার আপনার নর্মাল থাকলেও চোখের যে প্রেশার একটা আছে, সেই প্রেশারটা যদি নর্মালও থাকে, তাও আমরা সেটাও গ্লুকোমা হিসাবে আমরা ডায়াগনোস করি, সেটাকে বলে নর্মাল টেনশন গ্লুকোমা। আর অন্যান্য ক্ষেত্রে বেশিরভাগই চোখের প্রেশার বেশি থাকে। সেক্ষেত্রে কিন্তু কয়েক রকমের ভ্যারাইটিস আছে গ্লুকোমা, যেটা নীরব ঘাতক, সেটা টের পাওয়া যায় না, কোনো সিমটম অনেক দেরিতে আসে। আস্তে আস্তে যখন তার ভীষণ নষ্ট হতে হতে, যখন টিউবুলার ভিশন, মানে শুধুমাত্র
সেন্ট্রাল ভিশন যেটা সেটা টিকে থাকে, আর বাকি সব পেরিফেরাল ভিশন সব নষ্ট হতে থাকে, তখন হয়তো পেশেন্টটা টের পায়। নিশ্চয়ই। তখন আসলে হয়তো আমাদের তেমন কিছু করার থাকে না। কিন্তু যদি নিয়মিত চেক আপে আসে পেশেন্টটা, তাহলে আমরা এটা প্রথমে আমরা ধরতে পারি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, তাহলে আমরা একটা সুন্দর চিকিৎসাও রয়েছে, তাহলে আমাদের সেই দৃষ্টিগুলি রক্ষা করতে পারি। যখন বৃদ্ধ বাবা একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে অপারেশনের কথা বলা হয়, তারা দেখা যায় এটাকে ক্যারি করছে দীর্ঘদিন, কিন্তু অপারেশনে যেতে যাচ্ছে না। স্যার, অপারেশনের পার্শ্ব প্রতিক্রিয়া কতটুকু হতে পারে ক্যাটারিক সার্জারিতে? দেখুন, যে একটা দক্ষ সার্জনের হাতে ক্যাটারেক্ট একটু অপারেশন খুবই সিম্পল, আবার খুব মানে বলবো যে একটু কমপ্লেক্স, দুটাই বলা যায়। কিন্তু একজন দক্ষ সার্জনের হাতে এটা কমপ্লিকেশন নাই বললেই চলে। এখন আধুনিক যে অপারেশনের আপনার আমাদের এখন হয়েছে যে ফ্যাকো ইমালসিফিকেশন, ফ্যাকো সার্জারি যেটা বলে থাকি, সেটাতে তো আমাদের খুবই মিনিমাম একটা ইনসিশন দেই। মিনিমাম ইনসিশন দিলে পরে এখানে রিস্কও কম, সব ধরনের রিস্কই কম। আগে যখন আমরা অপারেশন করতাম হচ্ছে যে এক সময় ছিল যে ইন্ট্রাক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন, তো সেক্ষেত্রে পুরা লেন্স এবং লেন্সের যে সাথে যে ব্যাগ থাকে সেটা পুরোটাই আমরা নিয়ে আসতে হতো। তো নিয়ে আসলে পরে অনেক জটিলতা হতো। যে আমাদের যে লেন্সের পিছনে জেলি নামক একটা সাবস্টেন্স ভিট্রাস, সেটা একটা আসতো, লস হইতো, সেটা আসলে পরে অনেক জটিলতা হইতো। তো সেক্ষেত্রে আবার স্টিচ দেওয়া লাগতো, সে অনেক ধরনের কমপ্লিকেশন আগে হতো। এখন আমাদের তারপরে আসলো হচ্ছে যে আপনার মানে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি ম্যানুয়াল। এটা 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 তো কম্পারেটিভলি অনেক ভালো, কারণ হচ্ছে ইনসিশনটা মোটামুটি ছোট এবং সেটাতে কোনো স্টিচ দেওয়া লাগে না। এটা অটোমেটিক, এটা আপনার উনটা সিল থাকে এবং সেখানে আপনার লেন্সটা আপনার এক্সট্রাক্ট করেই তারপরে আমরা আইওএলটা ইমপ্ল্যান্ট করতে পারি। তো সেক্ষেত্রেও আপনার কমপ্লিকেশন নাই বললেই চলে। তবে যে কোনো সার্জারিতেই কমপ্লিকেশন তো কিছু না কিছু থাকতেই পারে। তো সেক্ষেত্রে যেমন পোস্টেরিয়র ক্যাপসুলার যে আপনাদের যে ব্যাগ রাখি, সেই ব্যাগটা ঠিকমতো হয়তো অনেক সময় রাপচার হইতে পারে। তো রাপচার হলে কিছু ভিট্রাস যে জেলি নামক সাবস্টেন্স যেটা ক্ষতিকর বের হইলে, নিজস্ব জায়গা থেকে বের হইলে যে ক্ষতিকর সেটা হতে পারে, সেটা যে কোনো ক্যাটারাক্ট সার্জারিতে হতে পারে, ইভেন ফ্যাকো সার্জারিতে হতে পারে। তবে খুবই কম এটার কমপ্লিকেশন নাই বললেই চলে। ফ্যাকোতে তো একদম নাই, কারণ যদি হয়তো একটা কেস আমি যদি পার্সেন্টেজ অনুযায়ী ধরি, 100টা কেসের মধ্যে হয়তো একটা কেসে কোনো জটিলতার সৃষ্টি হলো, সেটা হতে পারে এরকম। তাও সেটা প্রপারলি দক্ষ সার্জন সেটা খুবই সুন্দরভাবে ম্যানেজ করতে পারে সেই কমপ্লিকেশন। তো আমার যে কোনো কমপ্লিকেশন ওটা যদি হয়ও, সেটা ম্যানেজ করাটা হলো আসল জিনিস। নিশ্চয়ই। তার মানে ভীতগ্রস্ত হয়ে কখনোই সমাধান করা সম্ভব নয়। এবং এই যে ক্যাটারাক্ট সার্জারি না করে দিনের পর দিন ক্যারি করছে, তাতে করে জটিলতার পরিমাণ তো দিন দিন বাড়তেই থাকবে এবং আলটিমেটলি তো তাকে অপারেশন করতেই হবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বিশেষ করে আমি যদি বলি যে একটু গ্রামের এলাকার যে সব রোগীগুলা, যারা একটু শিক্ষার হার কম, যারা একটু কৃষি নির্ভর কিংবা শ্রমিক শ্রেণীর, কিংবা যারা একটু পুয়ার, তারা এইসব বিষয়ে এরা যত্ন নিতে পারে না, বিভিন্ন কারণে নিতে পারে না। তো সেসব রোগীদের ক্ষেত্রে এরকম আমরা বেশি পাই যে এরা একদম ক্যাটারাক্টটা এমন অবস্থায় করে আমাদের কাছে আসে যখন সে কিছুই দেখতে পায় না। তো বেশি দেরি করলে হয় কি, কিছু দেখতে পাবে না, সেটা তো একটা আছেই অন্ধত্ব, কিন্তু সেটা আবার বেশি পেকে গিয়ে সে একটা গ্লুকোমা রোগ তৈরি হইতে পারে। এটা সেকেন্ডারি গ্লুকোমা বলে। তো যে ওখান থেকে সেকেন্ডারি গ্লুকোমা যখন হয়ে যাবে, তখন আমাদের কাছে আসলে পরে তখন এটা ইমার্জেন্সি ট্রিটমেন্টই হচ্ছে যে লেন্স আগে বের করতে হবে, এক্সট্রাকশন করতে হবে। করলে পরে তখন প্রেশারটা একটু নর্মালাইজ যদি হয়, তাইলে ভীষণটা কিছুটা আসতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা দেরি হয়ে যায়। আমরা জানি স্যার এমন একটি ব্যাধি যেটি সারা দেশে অন্ধত্বের দ্বিতীয় বৃহত্তম কারণ। হ্যাঁ, অবশ্যই গ্লুকোমা তো এমন জিনিস যে এটা অন্ধত্বের একটা প্রধান কারণ। একদমই প্রধান কারণ এটা তো ওই যে আর বললাম যে কিছু গ্লুকোমার অংশ আছে যে সাইলেন্ট কিলার, পেশেন্ট বুঝতে পারে না যে তার গ্লুকোমা হয়েছে। আরেকটা গ্লুকোমা ভ্যারাইটিস আছে, সেটাও হয়তো বোঝা যায় যে অ্যাটাক করলে সেটা তো আর কমপ্লেন। গ্লুকোমাকে কেন নীরব ঘাতক বলা হয় এবং কোন ক্ষেত্রে গ্লুকোমা কোনো উপসর্গ প্রকাশ করে এবং কখন করে না? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যে গ্লুকোমা আমরা যেটা ওপেন, আমাদের যে চোখে অ্যাঙ্গেল একটা থাকে, অ্যাঙ্গেল চোখের যে আইরিস একটা এবং কর্নিয়া, এই দুইটার মাঝে যে অ্যাঙ্গেল থাকে, সেই অ্যাঙ্গেলটা যদি ওপেন থাকে তাহলে আমরা বলি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা।
অ্যাঙ্গেলটা ওপেন, এখানে ড্রেনেজ ঠিক মতোই হচ্ছে, কিন্তু অন্য বিভিন্ন কারণে এটা আপনার যে প্রেশার বেড়ে যায়। প্রেশার বাড়াটাই হচ্ছে অন্যতম একটা। কিন্তু সাধারণ মানুষের তো সেটা বোঝার উপায় নেই। সাধারণ মানুষের এটা বোঝার উপায় নাই যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। সেই কারণেই বলেছি যে এই ভ্যারাইটিটা পেশেন্টরা আপনার যখন নিয়মিত এমনি চেক আপে আসে, একজন চক্ষু চিকিৎসকের কাছে যখন নিয়মিত চেক আপে আসে, তখনই একমাত্র মানে এটা মানে ধরা পড়া সম্ভব। নিশ্চয়ই। তাছাড়া এটা আনডায়াগনোসড থেকে যাবে, এটা পেশেন্টের কাছেও থেকে যাবে, আর ডাক্তারের কাছে তো আসবেই একদমই। না। তার মানে যেহেতু রোগীদের বোঝার কোনো উপায় নেই, সেহেতু প্রত্যেকটি ব্যক্তির, একটু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর নিশ্চয়ই চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। তো চোখটি পরীক্ষা করানো জরুরি, তার চোখে কোনো জটিলতা হয়েছে কিনা সেটিও পরীক্ষা করানো জরুরি। স্যার, আমাদের দেশে ডায়াবেটিস এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যেখানে কোনো ডায়াবেটিস রোগী নেই। প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে ডায়াবেটিস এবং মহামারী, অতিমারী হিসেবে আকার ধারণ করেছে। এবং ডায়াবেটিস আমরা জানি এমন একটি ব্যাধি যেটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে এফেক্টেড করছে, চোখও বাদ নেই এই জটিলতার থেকে। তো ডায়াবেটিস চোখকে কিভাবে এফেক্টেড করতে পারে এবং সেই ব্যাধিটির নাম কি? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। ডায়াবেটিস এমন একটি রোগ যে এটা অনেকগুলি অর্গানকেই এটা এফেক্ট করে। আর সবচেয়ে প্রথমে যে আমরা মানে দেখতে পাই চোখের চিকিৎসকদের মধ্যে, আমাদের কাছে আমরাই সবচেয়ে প্রথম দেখতে পাই ডায়াবেটিসের কমপ্লিকেশন। কারণ হচ্ছে ডায়াবেটিসের কমপ্লিকেশন হিসাবে আমাদের যে চোখের রেটিনাতে এটা এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি আমরা, সেই রোগটা ডেভেলপ করে। এবং আমরা সিম্পলি জাস্ট আমাদের ছোট একটা যন্ত্র আছে অপথলমোস্কোপ, এটা যদি চোখের ডাক্তারের কাছে নিয়মিত 6 মাস পর পর ভিজিট করে, এটা আমরা রুটিনলি দেখে থাকি, সেক্ষেত্রে এটা সহজে ধরা যায় যে এটা রেটিনোপ্যাথি ডেভেলপ করছে কিংবা করতেছে কিংবা করে গেছে, কিংবা ইভেন অ্যাডভান্সও হয়ে গেছে, এরকমও আমরা ধরতে পারি। তো এখন ডায়াবেটিসের দুই ধরনের ডায়াবেটিস আমরা জানি যে আছে। একটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, আর একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। তো এবং নন ইনসুলিন ডিপেন্ডেন্ট এর ক্ষেত্রে সাধারণত ফ্যাটি থাকে, ওবেসিটি থাকে। সেই সব পেশেন্টদেরই 5 থেকে 10 বছর যাদের মানে ডায়াবেটিসের বয়স, তাদেরই এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এতে 30% ক্ষেত্রে কিংবা 40%, 30 to 40% ক্ষেত্রে এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করতে পারে। আচ্ছা আচ্ছা। তো সেই জন্য ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে কি করে বুঝবে একজন ব্যক্তি? বোঝার কি কোনো উপায় রয়েছে? ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে রোগীর বোঝার উপায় একটু পরে বুঝতে পারে, কিন্তু প্রথমে তো বোঝার উপায় নেই। তাদের একমাত্র হলো যে এই নিয়মিত চেক আপ, চক্ষু চিকিৎসকের কাছে অবশ্যই নিয়মিত চেক আপ করাইতে হবে। তার মানে প্রত্যেকটা ডায়াবেটিক ব্যক্তি নিয়মিত চেক আপ করতে হবে। যেমন তার সুগার চেক আপ করে মেডিসিনের ডাক্তার কিংবা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যেরকম যায় নিয়মিত, চোখের ডাক্তারের কাছে নিয়মিত আপনাদের কাছে যাওয়ার পর আপনারা সুনির্দিষ্ট করেন কি করে যে রেটিনোপ্যাথি হয়েছে কি? আমরা ওই যে বললাম সিম্পল, আমরা যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, জাস্ট একটা আমাদের বলে একটা অপথলমোস্কোপ, ছোট একটা যন্ত্র আছে, সেই অপথলমোস্কোপ দিয়ে আমরা চোখের রেটিনাটা দেখি। সেটা এক নজর ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে এটা বোঝা যায়। ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা প্রাথমিক আমরা দেখতে পারি মানে তার আছে কিনা ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে কিনা, যদি থাকে এবং কোন স্টেজে আছে, সেই জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করি। আচ্ছা। বিভিন্ন রকম আছে ইনভেস্টিগেশন, সেটা একটু এক্সপেন্সিভও আছে আবার কম এক্সপেন্সিভও আছে। আমরা সিম্পল যেগুলি প্রথমে দরকার হলে সিম্পলটা করি, প্রয়োজন হলে আমরা হয়তো আরো অ্যাডভান্স কিছু ডায়াগনস্টিক প্রসিডিউরে যাই। তো সেক্ষেত্রে যখন সুনির্দিষ্টকরণ করেই ফেলেন যে এটি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চিকিৎসার সুবিধা কি? এটি কি আসলে নিরাময়যোগ্য নাকি নিয়ন্ত্রণযোগ্য? হ্যাঁ, এটা নিয়ন্ত্রণযোগ্য। আপনার নিরাময়যোগ্য বলা তো ঠিক হবে না। ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপড হয়ে গেলে তো সেটা আর নিরাময় ওইভাবে হবে না। তবে হ্যাঁ, নিরাময় করা যাবে, নিয়ন্ত্রণ তো করতে হবে, নিয়ন্ত্রণ করা যাবে। যেমন মনে করেন যে স্টেজ আছে বিভিন্ন রকম, একটা পর্যায়ে যদি রেটিনোপ্যাথির কিছু কিছু স্টেজ আছে, সেখানে লেজার চিকিৎসা দিয়ে আগেই একটু করে দিতে হয়। হ্যাঁ, যদি আপনার সেক্ষেত্রে আর প্রোগ্রেস করবে না এবং সেই কন্ট্রোল রাখতে হবে ডায়াবেটিস। কিন্তু এটা লেজার চিকিৎসা করে এটা কন্ট্রোল করলাম রেটিনোপ্যাথি, কিন্তু সে যদি আগের মতোই যে আনকন্ট্রোল ডায়াবেটিস রাখে, তাহলে আবার নতুন করে ডেভেলপ করার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমাদের এই ডায়াবেটিস যেমন কন্ট্রোল রাখতে হবে, পাশাপাশি ওই যদি লেজার প্রয়োজন হয়, লেজার চিকিৎসা প্রয়োজন হয়, তাহলে সেটাও করতে হবে। এখন লেজার চিকিৎসা ছাড়াও আরও কিছু চিকিৎসা আছে। আপনার ইনজেকশন আছে, ইন্ট্রাভিট্রিয়াল আমরা যেটা বলি, ওই যে জেলি যে ওখানে আমরা ইনজেকশন দিই।
যাতে এটা প্রোগ্রেস না করে, ডিজিজটা রেটিনোপ্যাথি আর বেশি অ্যাডভান্স না হয়, সেরকম কিছু ইয়ে আছে। তারপরে যখন অ্যাডভান্স হয়েই যায় তাহলে আরও অনেক রকমের সার্জিক্যাল চিকিৎসা রয়েছে, সার্জিক্যাল চিকিৎসা রয়েছে। আচ্ছা, তো সার্জিক্যাল চিকিৎসার মাধ্যমে কিছুটা কারেকশন করা সম্ভব। কারেকশন করা সম্ভব। তবে হ্যাঁ, রেটিনার সার্জারি যেমন ক্যাটারাক্ট সার্জারিতে আমরা হয়তো 100% একদম রিকভারি হয়, এই রেটিনার সমস্যাগুলো সার্জারিতে এত 100% রেজাল্ট আসে না। এই জন্য পেশেন্টদেরকে একটু আগেই বলে নিতে হয় যে আপনারা কিন্তু ওরকম আশানুরূপ ফলাফল পাবেন না কখনোই, কিন্তু আপনি কিছুটা কিওর হতে পারবেন, কিছুটা কিওর হতে পারবেন। মানে এই ক্ষেত্রে কাউন্সেলিংটা খুবই জরুরি। নিশ্চয়ই স্যার, আমরা বয়োজ্যেষ্ঠ বাবাদের ক্ষেত্রে অনেক সময় দেখি, আপনি যেমনটি বলছিলেন 40 ঊর্ধ্ব, দূরের জিনিস দেখতে পাচ্ছে না সঠিকভাবে, অনেক সময় কাছে জিনিসও দেখতে তাদের সমস্যা, মানে এই যে দৃষ্টিশক্তির সমস্যা, রিফ্র্যাক্টিভ এরর আমরা যেটাকে বলে থাকি, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে কি চশমাই সমাধান, নাকি চশমার তো পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকে, নাকি উন্নত কোনো চিকিৎসা পদ্ধতি এসেছে চশমার অল্টারনেটিভ? হ্যাঁ, আপনি যাদের দূরদৃষ্টি, রিফ্র্যাক্টিভ এরর মধ্যে যে দূরদৃষ্টি আর আপনার ক্ষীণদৃষ্টি তো সাধারণত 40-এর কাছাকাছি বয়সে হয়, সেটা আপনার এই লেন্স দিয়ে মানে চশমা দিয়েই কারেকশন করতে হয়। এটার আর বিকল্প আর চিকিৎসা নেই। কিন্তু ওই যে আপনার দূরদৃষ্টি যাদের ইয়াং এজে হয়, 18 বছরের পরে অবশ্যই, 18 বছরের আগে না, কারণ হচ্ছে রিফ্র্যাক্টিভ এররটা একটু স্টেবল হয় 18 বছরের পর। 18 থেকে 19 বছরের মধ্যে আমরা হয়তো রিফ্র্যাক্টিভ এররটা আবার দেখি যদি স্টেবল হয়, পাওয়ারটা ফিক্সড হয় মোটামুটি, সেক্ষেত্রে আমাদের একটা চিকিৎসা আছে চশমার বিকল্প, সেটা হচ্ছে লেসিক। আচ্ছা, লেসিক সার্জারি, এটাও লেজার চিকিৎসা। কোন বয়স থেকে শুরু হতে পারে এটি? 18 বছর বয়স ঊর্ধ্ব যে কোনো ব্যক্তির? যে কোনো ব্যক্তিই করি সাধারণত, মানে আমরা তো 40-র পরে সাধারণত করতে যাই না। আচ্ছা, 40 বছরের আগে এবং 18 বছরের পরে, রাইট। তো এই যে ল্যাসিক সার্জারিটা, এটি আসলে কতটুকু আশানুরূপ ফল দিতে পারে? যেমন আমরা চশমার অল্টারনেটিভ হিসেবে তো সার্জারিটি করছি, এটা কি একদম পার্মানেন্ট সলিউশন করে দিতে পারে চোখের? হ্যাঁ, পার্মানেন্ট সলিউশন করে দিতে পারে। যে চশমা যে আমাদের বিকল্প, চশমা আপনার সে একজনের পাওয়ারের -5 দরকার, সে চশমা ভারী চশমা পড়তে আনইজি লাগে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো যদি সে লেসিক করে, এবং আমাদের অটোমেটিক সব মেশিন, সেই -5 এই পাওয়ারটা আমাদের সেট করে দেওয়া হয় মেশিনের মধ্যে, যে -5 কারেকশন করব, সেই অনুযায়ী মেশিন অটোমেটিক সেটা অ্যাবলেশন করে নিয়ে আসে, এবং এটা রেজাল্টটা খুবই ভালো। নিশ্চয়ই, এবং একবার অপারেশনেই সাকসেসফুল রেজাল্ট, একবার অপারেশনে সাকসেসফুল হয়। তো আমরা তো খুবই আশার কথা এটি, যাদের চোখের সমস্যা এবং কম বয়সের মধ্যে রয়েছে, 18 বছর বয়স পেরিয়ে গেছে, 40-এর দোরগোড়ায় পৌঁছায়নি, তাদের জন্য তো ল্যাসিক সার্জারি খুবই চমকপ্রদ। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর আমাদের যে চ্যানেল 24 কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ, আমাকে এই হেলথ ফর লাইফ অনুষ্ঠানে টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যে সৌজন্যে অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24-এর সাথেই থাকুন।